আচ্ছা তাহলে শুরু করি, ঠিক আছে? আচ্ছা। খাতা কলম সাথে রাখো। আচ্ছা, আলোর এই অধ্যায়টাতে মনে করো যে হচ্ছে, নূর কথা শোনা যাচ্ছে? জি, শোনা যায়। আচ্ছা, আলোর এই অধ্যায়টা মনে করো যে হচ্ছে, আগে যেমন আমরা আলো এক প্রকার শক্তি, ঠিক আছে, আমাদের জীবনে আলোর গুরুত্ব অপরিসীম এগুলো পড়ছি, এসবের কিছু নাই এই অধ্যায়ে। এই অধ্যায়টা মনে হতো যে আলো লেন্সের উপরে কেমন কাজ করে, তারপরে দর্পণের সাথে আলোর সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু আছে। হালকা পাতলা হয়তো একটু ম্যাথও আছে, ঠিক আছে। তো প্রথমে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। তো মনে করো যে আয়না বা দর্পণ, ঠিক আছে। আমরা আয়না বা হুম। দর্পণ যে জিনিসটাতে আমাদের ছবি দেখি, সেই ছবিটাতে আমাদের কিন্তু প্রতিবিম্ব দেখি, তাই না? জি। তো ওইখানে আমরা আসলে কিভাবে জিনিসটা দেখি, মানে আমরা কি নিজেদেরকে দেখি নাকি নিজেদের প্রতিবিম্ব দেখি? ওইখানে প্রতিবিম্ব। ওইখানে কিন্তু আমরা আমাদের প্রতিবিম্ব দেখি। আমাদের হচ্ছে আমাদের ত্বকের উপরে লাইট পড়ে, ঠিক আছে, আমাদের শরীরের ত্বকের উপরে লাইট পড়ে, সেই লাইটটা রিফ্লেক্ট হয়, মানে শরীরের উপরে আলোটা পড়ে, আলোটা হচ্ছে আবার ছিটকে যায়, সেটা আয়নার উপরে পড়ে, আয়নার থেকে ছিটকে এসে সেটা আমাদের চোখে পড়ে। মানে এই জিনিসটা একটা সিম্পল একটা বেসিক, এই জিনিসটা আগে একটুখানি হালকা একটু এক্সপ্লেন করি, আচ্ছা। ঠিক আছে। তো মনে করো এটা একটা দর্পণ বা আয়না, জি। ঠিক আছে। আর মনে করো যে এই জিনিসটা গোল, এই জিনিসটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে। তো এখন দেখো এই বস্তুর উপরে প্রথমে আলোটা এসে পড়বে, ঠিক আছে। আলোটা এসে পড়ে রিফ্লেক্ট করে আয়নার সামনে যাবে, আয়নার কাছে যাবে, জি। আয়না থেকে সেটা রিফ্লেক্ট করে আবার তার কাছে আসবে। মানে আমাদের চোখের বিষয়টা এরকম যে একটা মানুষ দাঁড়ায় আছে, আমাদের শরীরের বিভিন্ন অংশের উপর লাইট পড়ে সেটা রিফ্লেক্ট হয়ে আয়নাতে যাচ্ছে, আয়না থেকে রিফ্লেক্ট হয়ে সেটা আমাদের চোখের রেটিনার উপরে গিয়ে পড়ছে বলে আমরা সেটা দেখতে পারছি। মানে এমন না যে আমরা আয়নার সামনে যাচ্ছি বলে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি। অন্ধকারে আয়নায় গেলে আমরা এই কারণে দেখতে পাই না, কারণ সেখানে কোনো লাইট নাই। লাইট না থাকার কারণে আমাদের শরীরের উপরে কোনো লাইট পড়ে না, আমাদের শরীরের উপর কোনো লাইট পড়ে না বলে শরীর থেকে কোনো আলো রিফ্লেক্ট হয় না। আর রিফ্লেক্ট হয় না বলে আয়নাও কোনো কিছু রিফ্লেক্ট করে আমাদের চোখের জি। রেটিনায় পৌঁছাতে পারে না। কোনো আলো যখন চোখের রেটিনায় পৌঁছায় তখন সেটা আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে সিম্পল একটা বেসিক। তো জি। এই জিনিসগুলো আসলে বইয়ে অতটা ডিটেলস তুমি পাবা না, তোমাকে বোঝানোর জন্য আসলে বললাম। আর এই রেকর্ডিং গুলো থাকলে মনে করো যে পরবর্তীতে সব আবার যখন পড়বা তখন এই জিনিসগুলো একবার করে রিমাইন্ড করে নিতে পারবা। পরে আর বলতে হবে না যে আমার কাছে আমি এটা ভুলে গেছি, ঠিক আছে। তো এখন দেখো আয়না বা দর্পণের জি। ব্যবহার, আয়না বা দর্পণের ব্যবহার আছে অনেক কাজে, যেমন নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে। এটা তো সবাই জানে যে হচ্ছে গাড়ির দুই পাশে তো একটা হচ্ছে ইয়ে দেওয়া থাকে, আয়না দেওয়া থাকে, এবং গাড়ির সামনে একটা আয়না দেওয়া থাকে। তো আচ্ছা। এই আয়নার উপরে লাইট পড়ে, মানে পিছনের বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি হয়, সেটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদেরকে গাড়িটা আসলে কোন দিকে বাঁক নিতে হবে, ঠিক আছে। এখানে আসলে সেই জিনিসগুলোই ব্যাখ্যা করছে। এটা আসলে মানে এই এক লাইনই এখানে আসলে জি। ঘুরে ফিরে ওই জিনিসগুলো ব্যাখ্যা করছে, ঠিক আছে। সব থেকে বেশি আয়নার ব্যবহার যে জিনিসটা গাড়ি চালানোর ক্ষেত্রে লাগে সেটা হচ্ছে পাহাড়ি রাস্তায়, পাহাড়ি রাস্তায় হচ্ছে অদৃশ্য বাঁকের পথ, জি। ঠিক আছে। পাহাড়ি রাস্তায় যে অদৃশ্য বাঁকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, পাহাড়ি রাস্তায় যে বাঁকগুলো আছে সেগুলো সাধারণত 90 ডিগ্রি হয়। এই জিনিসটাকে আর একটু পেইন্টের মাধ্যমে ব্যাখ্যা করি। দেখো যখন আমাদের রাস্তাটা যে এরকম বাঁকা থাকে, ঠিক আছে, তখন আমরা এরকম বাঁকা থাকে বা মনে করি এরকম জিগ জ্যাগ অবস্থায় আছে, তা আমরা তো দেখে বুঝতে পারছি যে সামনে থেকে কোন গাড়িটা আসছে, বা এদিক থেকে যখন গাড়িটা এই পজিশনে এসে পৌঁছাবে, হুম। তখন তো বুঝতেই পারছে যে এইদিকে কোনটা আসছে, দেখতে পারছে, তাই জি। না? কিন্তু যদি আহ, আমাদের, হ্যাঁ বলো, কিছু হ্যাঁ, বলবে? না কিছু না। আচ্ছা। না। তো হালকা যখন বাঁক থাকে তখন আমরা দেখে বুঝতে পারছি যে কোন গাড়িটা সামনের দিক থেকে আসছে। কিন্তু যখন জি। রাস্তাটা এরকম থাকে, এরকম 90 ডিগ্রি অবস্থায় থাকে, তখন গাড়িটা যখন এখানে আসে তখন কি বুঝতে পারছে যে এই দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা?
না দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, যে এই জিনিসটা 90 ডিগ্রি, এই জিনিসটাকে আমরা 90 ডিগ্রি বলি না? জি 90 ডিগ্রি বলে, এই যে এই জিনিসটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই পাহাড়ি রাস্তার ক্ষেত্রে সাধারণত হচ্ছে এরকম ভাবে এই দর্পণ গুলোর প্রয়োজন হয়। এখানে আমরা আবার যাই। দেখো পাহাড়ি রাস্তা সাধারণত আঁকা বাঁকা হয়, অনেক সময় এমন বাঁকও থাকে যে রাস্তাটি প্রায় 90 ডিগ্রি বেঁকে যায়, তখন সামনের রাস্তা দিয়ে কি আসছে বোঝার কোনো উপায় থাকে না। এই কারণে পাহাড় রাস্তায় ড্রাইভিং করা বিপজ্জনক। ড্রাইভিংকে নিরাপদ করার জন্য রাস্তার বিভিন্ন বাঁকে বড় সাইজের গলীয় দর্পণ, ঠিক আছে, এই কথাটা কিন্তু একদম পাহাড়ি রাস্তার ক্ষেত্রে গলীয় দর্পণ, মানে স্বাভাবিক দর্পণ না। গোলীয় দর্পণ বলতে একটা মানে গোল গোল আকারের হচ্ছে দর্পণ, দেখো না, যে সব দিকের হচ্ছে প্রতিবিম্ব রিফ্লেক্ট করে। তো পাহাড়ি রাস্তার বাঁকগুলো এরকম যে সামনের দিক থেকে কি আসছে বোঝা যাচ্ছে না, গোলীয় দর্পণগুলো দিয়ে রাখছে রাস্তার বাঁকে বাঁকে, যাতে হচ্ছে সব দিকের মানে কোনাকাঞ্চি কোন দিক থেকে কোনো কিছু আসলে সেটার উপর রিফ্লেক্ট করে আমরা দেখতে পারি। ঠিক আছে, ফলে এর কাছাকাছি এসে দর্পণে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোন গাড়ি আসছে কিনা সেটি দেখা যায়। তো এই টপিকগুলো আসলে একটু বোঝার জন্য, এগুলো আসলে সৃজনশীলের খতে আসতে পারে আর কিছু এমসিকিউতে, তাছাড়া আর এগুলোর কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, তো এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ টপিকটাকে আগে কখনো পড়ছো? ক্লাস 8-এ মেবি ছিল। না পড়িনি আচ্ছা, পড়ো নাই, কিন্তু এখন পড়া লাগবে। এবং এই টপিকগুলোতে যদি কি একটু ফাঁকি দাও, এগুলোতে একদম মানে ভুল গেলে কোনো মার্ক নাই। ঠিক আছে, তোমার এই অধ্যায়ে মেবি ম্যাথ নাই, না ম্যাথ নাই, একদম ছোট একটা চ্যাপ্টার। তো চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে, আর হচ্ছে আমার এই অনলাইনে অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর আমি যে রেকর্ডগুলো দিয়ে রাখবো, রেকর্ডগুলো বারবার শুনবা, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন ইম্পর্টেন্ট। আমি আগে একটুখানি হচ্ছে প্রতিসরণ জিনিসটা বোঝাইনি, তারপরে আমি বইয়ে আসি। ঠিক আছে, যেগুলো নোট করা লাগবে মনে হয় সেগুলো নোট করে রাখতে পারো, অথবা শুধুমাত্র আমার লেকচার শুনতে পারো, তোমাকে তো রেকর্ডিং দিবই। তো এখন দেখো, আমরা যখন আলো জিনিসটা চলে আমাদের কাছে, মনে করো আমাদের আমাদের আশেপাশে আমরা বায়ু মাধ্যমে আছি, এখানে কি অন্য আর কোনো মাধ্যম আছে? বায়ু মাধ্যমের মধ্যে আর কোনো মাধ্যম আছে? নাই। তো এই এই মাধ্যমটা হচ্ছে স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যমটা কি? সমসত্ব মাধ্যমটা হচ্ছে ওর মধ্যে একই উপাদান আছে, অন্য কোনো উপাদান নাই। বায়ুর মধ্যে কি পানি আছে? না বায়ুর মধ্যে পানি নাই, বা অন্য কোনো মাধ্যম নাই, বা অন্য আলাদা কোনো মাধ্যম নাই যে আলোটা আসলে বাধাপ্রাপ্ত হবে। মনে করি এরকম একটা একটা ফাঁকা বক্স, এর মধ্যে পুরোটাই বায়ু মাধ্যম। ঠিক আছে, এর মধ্যে পুরোটাই বায়ু মাধ্যম। তো মনে করো আলো এই সরল রেখা বরাবর এদিক থেকে আসলো, সরল রেখা বরাবর এদিক থেকে আসলো, এসে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে আলোটা আবার এই দিক থেকে পাস হয়ে যাবে, জি এদিক থেকে পাস হয়ে যাবে। কিন্তু মনে করো যে তুমি হচ্ছে একটা পুকুরের ধারের কাছে দাঁড়ায় আছো, উপরের পুকুরের ধারের কাছে দাঁড়ায় আছো, অথবা অ্যাকোরিয়ামকে দেখছো উপর থেকে। তো এখন দেখো, মনে করো এটা হচ্ছে সেই পানি মাধ্যম যেটা নিচের দিকে আছে, এটা নিচের দিকে আছে। মনে করো তুমি একটা অ্যাকোরিয়ামের উপর থেকে তুমি দেখছো। এখন দেখো উপরের মাধ্যমটা কি মাধ্যম? বায়ু মাধ্যম উপরের মাধ্যমটা বায়ু মাধ্যম, আর হচ্ছে নিচের মাধ্যমটা পানি মাধ্যম। তাহলে এখন দেখো, এখানে কিছুটা আলো যখন এখানে এসে আপাতিত হলো, এখানে এসে কি আলোটা কি আবার সোজা এদিক দিয়ে চলে যেতে পারবে? কি মনে না হয়? না, মনে হয় না। না, কারণ উপরে তো বায়ু মাধ্যম, নিচেও তো বায়ু মাধ্যম না। একই মাধ্যম হলে তো যেতে আচ্ছা পারতো। নিচে কিন্তু পানি মাধ্যম। হুম ঠিক আছে, তো এখন আসলে এই জিনিসগুলো আসলে একটু একটু আস্তে আস্তে মনোযোগ সহকারে শোনো, আমি বইয়ের প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করবো। ঠিক আছে, বইয়ের প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করবে। এখানে একটা লাইনও যদি তুমি না বোঝো, পরে কিন্তু কিছু বুঝবা না, তাই কোনো কিছু না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবা। দেখো, অষ্টম শ্রেণীতে আলোর প্রতিসরণ এবং বাস্তব প্রয়োগ দেখেছো। তোমার অষ্টম শ্রেণীতে অবশ্যই এই জিনিসগুলো আলোচনা করছে, না পড়ে আসছো বলেই এখন আসলে সবকিছু নতুন লাগছে। আমরা জানি আলোক রশ্মি কোনো স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যমে সবসময় একটি সরলরেখায় চলে। ওই যে আমি বক্স আঁকালাম, যে একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম, পুরোটাই বায়ু আছে, আলো এই দিক থেকে এসে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়ে চলে যেতে পারবে। ঠিক আছে, স্বচ্ছ সমসত্ব মাধ্যমে পুরোটা আলো সরলরেখায় চলে।
আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিপরীত তলের গতিপথের দিক পাল্টে যায়। দেখো এখানে কিন্তু আমি জিনিসটা আঁকাইছি। আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে আর একটা স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয় বাঁকাভাবে, দেখো তো এখানে আলোটা বাঁকাভাবে আপতিত হয়েছে না? দেখতে পাচ্ছ? হুম, এখানে কি লম্বভাবে আপতিত হয়েছে? লম্বভাবে আপতন বলতে এরকম ভাবে, জি, কিন্তু এখানে কি লম্বভাবে আপতিত হয়েছে? এখানে কি লম্বভাবে আপতিত হয়েছে? এই ক্ষেত্রে না, লম্বভাবে আপতিত হয় না, কিছুটা বাঁকাভাবে, কিছুটা এই তলের সাথে না, কিছুটা কোণ করে আপতিত হয়েছে। তো এখন দেখো এটা কিছুটা বেঁকে যাবে, মানে সোজাসুজি না গিয়ে কিছুটা এই দিকে সরে আসবে। ঠিক আছে, আমি এটার ব্যাখ্যাও দিব যে কেন ওই দিকেই সরে আসলো, পিছনের দিকে কেন গেল। আমি এটার ব্যাখ্যাও হুম, দিব যে এই দিকে সরে আসলো, বাট এই দিকে মনে করো যে সোজাসুজি যার কথা ছিল এই দিকে, এই দিকে কেন গেল না সেটার ব্যাখ্যা দিব, কিন্তু তার আগে তোমাকে হুম, আসলে মেন জিনিসটা বোঝা লাগবে। ঠিক আছে, আমি তাহলে এই ছবিটা মুছে দিয়ে আবার বয়ে যাই। দেখো আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে, বায়ু একটা স্বচ্ছ মাধ্যম না? জি, আবার হচ্ছে বলছে অন্য একটি স্বচ্ছ মাধ্যম, পানিও কিন্তু একটা স্বচ্ছ মাধ্যম, পানি একটা স্বচ্ছ মাধ্যম না? পানি স্বচ্ছ, পানিতে স্বচ্ছই তাই না? হ্যাঁ, ঠিক আছে, মানে এর মধ্যে যদি হচ্ছে মনে করি ইট পাথর এসব দিয়ে ভরা থাকতো তাহলে সেটা স্বচ্ছ না হয়ে একটা বাধাপ্রাপ্ত মাধ্যম হতো। বাট পানি নিজেও তো একটা স্বচ্ছ মাধ্যম। আলো যখন একটি, পানির নিচে মানে ঢেউ বা এরকম কিছু বাধা ওইগুলো আছে, মানে ওইগুলো জিনিসগুলো আছে, বাট আমাদের সবসময় কি আদর্শ জিনিসটা চিন্তা করা হয় না? মানে স্ট্যান্ডার্ড যেটা, হ্যাঁ, আসলে তো তাহলে তো এক এক পুকুরের পানিতে এক এক রকম ময়লা আছে, তাহলে কোনটা দিয়ে আসলে চিন্তা করবে? সেখানে একদম ময়লা জিনিসটাকে কনসিডারই করেনি, ধরে নিচ্ছে পানিও একটা স্বচ্ছ মাধ্যম। কিন্তু পানি কি বায়ু থেকে কিছুটা ঘন না? পানি বাইরে বায়ু থেকে থেকে, ঘন, বায়ু থেকে ঘন না পানি? জি, মানে তুমি পানির মধ্যে হাত দিয়ে নাড়ালে তো বাধা প্রাপ্ত হবে, বায়ুর মধ্যে হাত নাড়ালে কি সেরকম বাধা কিছু পাবা? না, এক বালতি পানির মধ্যে হাত নাড়ালে তো তুমি যত দ্রুত নাড়াতে পারবা, বাতাসের মধ্যে হাত নাড়ালে তার থেকে বেশি জোরে নাড়াতে পারবা না। জি, তাহলে হচ্ছে পানি কিন্তু বায়ু থেকে কিছুটা হলেও ঘন বেশি। তাহলে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিক পাল্টে যায়। এই দেখো এটা হচ্ছে মাধ্যম দুটির বিভেদ তল, এটা হচ্ছে মাধ্যম দুটির বিভেদ তল। জি, গতিপথ হওয়ার দরকার ছিল এরকম সরল রেখা, বাট কিছুটা বাঁকা ভাবে পাল্টে গিয়ে এদিকে চলে আসছে। জি, আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাই হচ্ছে প্রতিসরণ। দেখো সংজ্ঞা কিন্তু পুরোটাই, এই পুরোটাই হচ্ছে সংজ্ঞা, এটা পুরোটা বুঝে পড়া লাগবে। তুমি যদি এটা না বোঝো তাহলে সংজ্ঞাটা প্রথমে খতেই দিয়ে দেবে বা কতেই দিবে যে আলোর প্রতিসরণ বলতে কি বুঝো, তখন কিন্তু তুমি উল্টো পাল্টা কিছু লিখলে যদি সেটার মানে চেঞ্জ হয়ে যায় এটার জন্য কোনো মার্ক পাবা না। আমি আরেকবার এক্সপ্লেন করি, দেখো এই একটা পানি মাধ্যম, ঠিক আছে? জি, এই জিনিসটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে? আমি ধরে নেবো এই লম্বা বরাবর একটা অভিলম্ব আছে, ঠিক আছে? মানে যেরকম গ্রাফ কাগজে আমরা জি, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইনি, সেরকম পানির বিভেদ তলটা, এই যে পানির যে বিভেদ তল, এটা এটা হচ্ছে পুরোটা একটা হচ্ছে আহ, মানে মনে করে এক্স অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ, এক্স অক্ষ, একটু মুছে দিই। জি, আর হচ্ছে একটা ওয়াই অক্ষকে চিন্তা করে নিচ্ছি আমরা, এই ওয়াই অক্ষটাকে আমরা অভিলম্ব বলি, ঠিক আছে? এটাকে আমরা বলি অভিলম্ব। জি, তা এখন দেখো প্রতিসরণের সংজ্ঞাটা কি? আলোক রশ্মি যখন একটা স্বচ্ছ মাধ্যম, এটা হচ্ছে বায়ু,
নিচেরটা হচ্ছে পানি। জি তাহলে আলোক রশ্মি হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম থেকে আর একটা স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে না হয়ে যখন বাঁকাভাবে আপতিত হয়, দেখো এটা বাঁকাভাবে আপতিত হয়েছে। তো কালারটা চেঞ্জ করি, একই কালারটা লিখছি তখন। আহ, এটা হচ্ছে সোজাসুজি বরাবর না গিয়ে, এটা তো সোজাসুজি বরাবর যার কথা ছিল, বাট সোজাসুজি বরাবর না জি গিয়ে কিছুটা বেঁকে যায়। জি আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। যখন তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করবো তখন তোমাকে এরকমই মানে একদম মানে ক্লিয়ার কাট সংজ্ঞা দিতে হবে। এর মধ্যে যদি কোনো কিছু উল্টাপাল্টা চলে আসে তাহলে মনে করো যে তাহলে মানে চেঞ্জ হয়ে যাবে এবং তুমি এটার জন্য মার্ক পাবে না। বিজ্ঞানে উল্টাপাল্টা লিখে কোনো মার্ক নাই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো চিত্র 5.04 চিত্রটা একটা কল্পনা করো। আমি সব মুছে দিচ্ছি এখানে। 5.04 চিত্রটি লক্ষ্য করো। এখানে উপরে উপরে বাতাস, এই দেখো এখানে বাতাস বলছে এবং নিচে পানি কল্পনা করা হয়েছে। ঠিক আছে, আমি ছবিটাকে একটু এক্সপ্লেন করে একটু জুম করে দিই। এখানে উপরে বাতাস এবং নিচে পানি কল্পনা করা হয়েছে। জি আলোক রশ্মি এ থেকে শুরু করে ও বিন্দুতে পড়ছে। এই দেখো আলোক রশ্মি, এটা একটা আলোক রশ্মি, এটা এ বিন্দু থেকে শুরু করে ও বিন্দুতে এসে পড়ছে। ঠিক আছে, অর্থাৎ এ ও হচ্ছে আপতিত রশ্মি। তোমাকে যদি আমি এখন ভাইভাতে জিজ্ঞেস করি যে আপতিত রশ্মি কোনটা, মানে দেখো পড়ছে এই রশ্মিটা না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ ও, এ থেকে ও বিন্দুর দিকে পড়ছে তাই এ ও হচ্ছে আপতিত রশ্মি। ও বিন্দু, এই ও বিন্দুটা হচ্ছে, এখানে আবার সম্পাদ্য আছে। না এখানে কোনো সম্পাদ্য আসছে না, এগুলো হচ্ছে বোঝার ব্যাপার। তুমি এগুলো না বুঝলে কোনো একটা এমসিকিউ দেখাতে পারবে না। এর মধ্যে কোনো সম্পাদ্যের প্রমাণ আছে দেখো তো, তো আমাদের বইয়ে প্রমাণ ছিল, তোমার কোনো প্রমাণ আছে এখানে? পুরো বইয়ের দিকে তাকাও, এখানে একটা না প্রমাণ আছে, পুরোটা রিডিং। কিন্তু তোমাকে এই জিনিসগুলো না বুঝলে তুমি এখানে প্রতিসরণটা হচ্ছে কি করে তুমি বুঝবা কি করে? ম্যাথমেটিক্স সব জায়গায় আছে, বিজ্ঞানের মধ্যেও ম্যাথমেটিক্স আছে, একটু ম্যাথ আছে কিন্তু মানে বোঝার জিনিস আছে। কিন্তু এমন না যে তোমার এখানে সম্পাদ্য উপপাদ্য আছে। আমাদের এই অধ্যায়গুলো যখন আমরা 9-10 এ পড়ছি তখন আমাদের এখানে উপপাদ্যের মতো প্রমাণ লেখা লাগতো। বলা, আমাদের প্রমাণ ছিল যে প্রমাণ করা আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান। ঠিক আছে, বলা হতো যে দেখা যে আপাতন কোণ আর এই প্রতিসরণ কোণটার মান সমান। আমাদের এখন 2 পেজ উপপাদ্য লেখা লাগতো। তোমাদের তো সেসব কিছুই নাই, খালি রিডিং, মানে একদম ছোট গল্প গল্প দেওয়া আছে অধ্যায়ে, একটা ম্যাথও মেবি নাই। তাহলে দেখো আলোক রশ্মি এ থেকে ও বিন্দুতে পড়ছে, এ ও হচ্ছে আপাতিত রশ্মি। আমি জানি হয়তো সবকিছু বুঝবা না, সেখানে রেকর্ডিং করা হচ্ছে, রেকর্ডিংটা বারবার শুনবা। ও বিন্দু হচ্ছে আপাতন বিন্দু। দেখো এই বিন্দুটাতে আলোক রশ্মি পড়ছে, তাহলে এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার এ নাম ও কি? মানে বিন্দুটার নাম কি? ও ও ও বিন্দুটাকে কি বলা হয় এখানে বলেই দেয়া আছে, আপাতন বিন্দু। আচ্ছা আচ্ছা আপাতত। ঠিক আছে, এখন দেখো ও বিন্দুর ভিতর দিয়ে দেখো ঠিক যেখানে আলোক রশ্মিটা পড়বে, আমি কিন্তু অভিলম্বটা কিন্তু আশেপাশে চিন্তা করতে পারবো না। আগের চিত্রটাতে যাই, দেখো এখানে যে বিন্দুতে আলোটা পড়ছে আমি কিন্তু সেই বিন্দুতে অভিলম্বটা আঁকছি, তাই না? জি বুঝতে জি পারছো? হুম, কথা বুঝতে পারছো? হ্যাঁ অথবা না বলো, নাহলে আরেকবার আঁকাই দেখাবো। জি স্যার বুঝছি। হ্যালো হ্যাঁ আমি শুনতে পারছি, আমি আরেকবার দেখাই। হচ্ছে লিখতে গিয়ে, দেখো না আগে আমি কেন আপাতন দিয়ে গেলাম, সরি। দেখো এটা তো একটা তল, উপরের তলে আছে হচ্ছে বায়ু, নিচের তলে আছে পানি। এখন দেখো আলোক রশ্মি এখানে পড়ছে, আমি কিন্তু অভিলম্বটাকে ঠিক বাই এই যেই বিন্দুতে পড়ছে সেই বিন্দুতে অভিলম্ব আঁকছি। ঠিক আছে, আমি কিন্তু আশেপাশের কোনো বিন্দুতে অভিলম্ব আঁকছি না, আমি কিন্তু উপরে এই পাশে আঁকছি না। ঠিক আছে, তাহলে যে বিন্দুতে আলোক রশ্মিটা পড়বে সেটাই হচ্ছে আপাতন বিন্দু। এখানে এখানে বইয়ের ছবিতেও ঠিক সেটাই বলছে।
যে ওটা হবে না, ওই করে করো। ও বিন্দুর ভিতর দিয়ে হচ্ছে এন এন প্রাইম হচ্ছে লম্ব আঁকা হয়েছে, ঠিক আছে? বিন্দুতে দেখো এন এন প্রাইম লম্ব, জি ঠিক আছে? এন এন প্রাইম হচ্ছে লম্ব, এই জিনিসটাই হচ্ছে অবিলম্ব। তোমার এখানে অবিলম্ব নাম দেওয়া আছে কিনা আমাকে একটু দেখতে হবে, কিন্তু এই জিনিসটাকে অবিলম্ব বলে। ও বিন্দুর ভিতর দিয়ে এন এন প্রাইম, এখানে হচ্ছে এন দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে এন প্রাইম, ঠিক আছে? এখন দেখো বলা হয়েছে প্রথম মাধ্যম বাতাস, দ্বিতীয় মাধ্যমটি পানি হয়, পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হয় আলোকরশ্মি সোজা অভিপথে না গিয়ে ও এন এর দিকে সরে আসছে। কিছু বুঝলা নাকি বোঝো নাই? আশা করি বোঝো নাই। না আবার বলুন। আচ্ছা দেখো, এই জিনিসটা আমি একটুখানি মানে তোমাকে অন্য গল্পের মাধ্যমে ব্যাখ্যা করি। এটা আমাকে আমার টিচার একটা গল্প দিয়ে ব্যাখ্যা করছিল। আমি আবার ছবিটা আঁকাই, বারবার আঁকাচ্ছি এবং বারবার জিনিসটা চোখের সামনে দেখানো হচ্ছে যাতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। দেখো এটা একটা হচ্ছে এমন একটা তল যার উপরে আছে বায়ু, জি নিচে আছে পানি। জি এখন দেখো, না আমি আবার আবার সেম কাজ করলাম, এটা অবিলম্বটা আগে আগাই ফেললাম। ওর একটা বেগ আছে সেটা জানো? না আলোর একটা নির্দিষ্ট বেগ আছে, সব আলোর ক্ষেত্রে সেম, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বেগের একক মিটার পার সেকেন্ড, আলোর একটা বেগ আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন দেখো, প্রথমে আলোটা সোজাসুজি আসে এখানে পড়ছে, জি ঠিক আছে? ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে? এখন আমি এই বিন্দুতে একটা অভিলম্ব এঁকে ফেললাম। এখন দেখো, এখানে কিন্তু আলোর বেগটা সেম। মনে করে একটা হরিণ একটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে পারে, ঠিক আছে? মনে করে এখান থেকে এই পর্যন্ত একটা হরিণ এসে দৌড়ায় আসছে, আমি ধরে নিলাম এটা আমি আলো, এটাকে আমি আলো হিসেবে চিন্তা করলাম না। এই জায়গাটা পুরোটা ফাঁকা, পুরোটা ফাঁকা, জঙ্গলটা রাস্তাটা পুরোটা ফাঁকা। হরিণ দৌড়ায় 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 এই পর্যন্ত আসলো, আসার পরে দেখলো এই মাধ্যমটা পুরোটা জঙ্গল গাছপালায় ভরা। যেমন এখানে পানি আছে, পানি মানে কি বাধা আছে না? হুম তাহলে মনে করে এখানে হরিণটা এসে দেখলো যে এই জায়গাটা পুরোটা গাছপালায় ভরা। তাহলে এ কি, এ যদি এই পথটা দিয়ে যায়, এই যে এই পথটা দিয়ে যদি যায়, তাহলে এই পথটা ওর জন্য বড় হয় না? ও যদি এই পথটা দিয়ে যায় তাহলে ওই পথটার জন্য ছোট হয় না? জি বুঝতে পারছো তাহলে এবার কেন বেঁকে এইদিকে আসছে, এইদিকে কেন যাচ্ছে না? এইদিকে গেলে কিন্তু আরো দূরে হয়ে যাচ্ছে। আমি একটু অন্য কালার দেই। দেখো এইদিকে যখন যাই তখন এই জিনিসটা আরো দূরে হয়ে যাচ্ছে না? জি তো এই এই পথ দিয়ে আসলে এই জিনিসটা কি কাছে হচ্ছে না? হ্যাঁ তাহলে আলোক রশ্মি যখন এরকম যে উপরে হালকা মাধ্যম আছে বায়ু, নিচে ঘন মাধ্যম আছে পানি, তাহলে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে তখন আলোক রশ্মিটা সোজা পথে গেলে কিন্তু ওকে বেশি দূরত্ব অতিক্রম করা লাগছে, ওর কিন্তু সময় বেশি লাগবে, জি ঠিক আছে? সেখানে ও কি করবে, সব থেকে কাছে যে দিক দিয়ে যাওয়া যায়, আমরা এখানে উদাহরণের সুবিধার্থে এইখানে এইখানে আঁকছি, আলো কিন্তু এই দিক থেকেও যেতে পারে, মানে সব থেকে কাছে যে জিনিসটা পথ ও পাবে সেই পথ দিয়ে যাবে। এবার একটু বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু পুরোটা বোঝার, তুমি একদম মুখস্থ করবে একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। সেখানে রেকর্ডিংটা দিলাম যে বারবার বোঝানোর থেকে তোমাকে এটা রেকর্ডিং থাকবে, যতবার ইচ্ছা শুনতে পারবা, এন্ড এই জিনিসগুলো বারবার রিভিউ হবে, দেখবে একসময় মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখো এখানে আমি আবার আসি, প্রথম মাধ্যমে বাতাস আছে, দ্বিতীয় মাধ্যমটি পানি হয়, পানির ঘনত্ব বাতাস থেকে বেশি হয়, আলোকরশ্মি সোজা ওবি, এই দেখো ওবি এই সোজা পথে না গিয়ে
ও এন এর দিকে সরে ওসি বরাবর আসবে, এটা ও এন প্রাইমের দিকে সরে ওসি বরাবর, মানে কিছুটা এইদিকে সরে আসবে। বি এর জায়গায় না যে সি এর জায়গায় আসবে। হ্যাঁ, বি এর জায়গায় না গিয়ে সি এর জায়গায় আসবে। কেন বি এর জায়গায় না গিয়ে সি এর জায়গায় আসছে? কারণ দেখো বি পথটা কিন্তু বড় বড় পথ, এদিক থেকে এইদিকে গেলে জি বড় পথ লাগছে। ও যদি এইদিকে সরে আসে তাহলে কিন্তু পথটা কম হয়ে যাচ্ছে না, কাছাকাছি হয়ে আসছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা বুঝলে, এই কনসেপ্টটা কিন্তু কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, পরীক্ষাতেও আসবে না, বাট তুমি এই জিনিসটা বুঝলে তোমার আসলে প্রত্যেকটা জিনিস আসলে ক্লিয়ার হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে ওসি প্রতিসরিত রশ্মি, দেখো প্রতিসরণ হওয়ার পরে এই যে সরে আসলো, এই ঘটনাটাই প্রতিসরণ। প্রতিসরণ হওয়ার পরে কিন্তু এই ওসি বরাবর আসছে। জি এই ওসি রশ্মিটাকেই বলা হচ্ছে প্রতিসরিত রশ্মি। রশ্মি বলতে আলোর একটা রেখা। এই দেখো অসংখ্য আলো, একটা আলোর মধ্যে অসংখ্য রশ্মি আছে, বলি না আলোক রশ্মি। মনে করে এই পুরোটা হচ্ছে আলো, এই পুরো এই বক্সটার মতো পুরোটা হচ্ছে আলো। এই আলোর মধ্যে অসংখ্য রশ্মি আছে, এই অসংখ্য রশ্মি এক একটা। তো এখানে একটা রশ্মি চিন্তা করছে, মানে একটা ছোট্ট রেখার মতো অংশকে চিন্তা করছে। ঠিক আছে। সেটা ওসি হচ্ছে প্রতিসরিত রশ্মি, আর ও এ ও হচ্ছে আপাতিত রশ্মি। ঠিক আছে। এ ও এ ও হচ্ছে আপাতিত রশ্মি, এ ও আপাতিত রশ্মি। আর ও সি, ও থেকে সি বিন্দু দিকে, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আচ্ছা, এ ও এন হচ্ছে আপাতন কোণ। এই অভিলম্বের সাথে আপাতিত রশ্মি যে কোণটা তৈরি করছে এ ও এন, এটা হচ্ছে আপাতন কোণ। অভিলম্বের এ সাথে, ও অভিলম্বের সাথে, আমারও বলে রাখছে অভিলম্বের সাথে, এইটার সাথে না। আমরা কোন সবসময় ভূমির সাথে চিন্তা করি সেটা কিন্তু না, এটা হচ্ছে জি অভিলম্বের সাথে। এই যে এই জিনিসটা হচ্ছে অভিলম্ব, এই অভিলম্বের সাথে আপাতন রশ্মিটা যে কোণ তৈরি করছে, যে এই কোণটা, এটাই হচ্ছে আপাতন কোণ। সেম ভাবে অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি, এটা অভিলম্ব, প্রতিসরিত রশ্মি সি ও এন প্রাইম যে কোণটা তৈরি করছে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, এটা যখন আলোক রশ্মি বেঁকে আসবে তখন কিন্তু এই প্রতিসরণের ঘটনাটা ঘটবে। আবার আমি ছবিটা আঁকাই, বারবার আঁকানোর রিজন একটাই, যাতে একদম মুখস্থ হয়ে যায় বিষয়টা, মাথার মধ্যে গেঁথে যায়। জি এবং স্কুলে এবং কোথাও কোনো ইউটিউব কোনো কিছু ঘেটে এরকম এরকম ভাবে তোমাকে এক্সপ্লেন করবে না। আচ্ছা, 10 মিনিট পর্যন্ত আছে, আমি হচ্ছে এটুকু পড়ানোর পরে শেষ হয়ে গেলে আবার শুরু করবো। ঠিক আছে। দেখো, আলোক রশ্মি বেঁকে আসছে, নূর আসো। আছি। দেখো, আলোক রশ্মি যখন বেঁকে আসছে তখন এই হ্যাঁ প্রতিসরণের ঘটনাটা ঘটছে। কিন্তু আলোক রশ্মি জি যদি এই বরাবর আপতিত হতো তাহলে আলোক রশ্মি সোজা এই দিক দিয়ে চলে যেত। ও আচ্ছা ঠিক আছে, তখন আপাতন কোণ জিরো। কারণ দেখো, আমরা কোণটা এটার সাথে চিন্তা করছি, তাহলে এই দিক বরাবর আসলে কি আপাতন কোণ জিরো না? জি বুঝতে পারছো না? আরেকবার বলবো, আরেকবার আরেকবার একটু বলুন। আরেকবার বলি। দেখো, আমরা যেই প্রতিসরণ কোণ মানে আপাতন কোণ যেটা চিন্তা করছি সেটা কি অভিলম্বের সাথে না? এটা এটার সাথে হ্যাঁ এটার কোণ না? জি এখন মনে করো যে আলোক রশ্মি এই বরাবরই পড়ছে, মনে করো আলোক রশ্মি হচ্ছে এটার সাথে সাথেই পড়ছে, তাহলে আপাতন কোণ জিরো না? হ্যাঁ মনে মনে করো তোমাকে যখন সম্পাদ্য শিখাই তখন কি বলি, ভূমির সাথে এইভাবে আঁকলে এইটুকু যে কোণ সেটাই কোণ। আর মনে করো কোন একটা কোণ ভূমির সাথে এইভাবেই আছে, এইভাবেই আছে, তাহলে সেটা কি 0 ডিগ্রি না? জি তাহলে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোঝার জন্য বেসিক এমসিকিউতে আসে। তাহলে দেখো এখানে বলে দিছে যে আলোক রশ্মি যদি এও বরাবর আপতিত না হয়ে এনও বরাবর আপতিত হতো তাহলে এটি এন ও এন প্রাইম বরাবর চলে যেত। এও বরাবর আপতিত না হয়ে এনও বরাবর আপতিত হতো তাহলে এটা ও এন প্রাইম বরাবরই চলে যেত। জি
ঠিক আছে? এই রেকর্ডিংটা বারবার শুনবা। আজকে আজকে রাতে না হলেও কালকে আরেকবার শুনবা। কালকে পড়া শুরু করার আগে মোটামুটি বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে আসবে। আচ্ছা, এবার দেখো প্রতিসরণের সূত্র। প্রতিসরণের স্যার যেটা, একটু দাঁড়ান, বাদ করতে বলছেন। 2 মিনিট। আচ্ছা আচ্ছা আসো, সমস্যা নেই। হ্যালো স্যার। আচ্ছা, কতক্ষণ আছে আমি জানি না, করতে থাকি। 5 মিনিট আছে, আমি তাহলে লিঙ্কটা কেটে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আবার নতুন করে শুরু করি। 5 মিনিট পরে কেটে যাবে, আমি রেকর্ডিং অফ করি।